বিষয় হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ আলোচনার আগেই একটু আলোচনা করে নিতে চাইছি। যেহেতু অনেকেই হয়তো সার্বভৌমিকতা সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন, তাই আমি প্রথমেই আলোচনার মধ্যে রাখছি সার্বভৌমিকতা সম্পর্কে কি কি বোঝায়। অর্থাৎ সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা বলতে কি বোঝায়? না, রাষ্ট্র তার ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে সে যা খুশি সেটা করতে পারে। অর্থাৎ এই রাষ্ট্র নিজের ভৌগোলিক সীমারেখার মধ্যে কি করবে না করবে না সেটা সম্পূর্ণ মালিকানাধীন বা সম্পূর্ণ ইচ্ছাধীন হচ্ছে রাষ্ট্র ইচ্ছা ইচ্ছাধীন বিষয়। কিন্তু অবশ্যই নিশ্চয়ই রাষ্ট্র কোনো স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবারে বিষয় হচ্ছে এই সার্বভৌমিকতার কিন্তু আবার বিভাজন আছে, মানে ভাগ আছে। যেমন আভ্যন্তরীণ সার্বভৌমিকতা, আবার বলা যেতে পারে বাহ্যিক সার্বভৌমিকতা। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা কাকে বলে? না, রাষ্ট্র যখন তার সীমারেখার মধ্যে যখন রাষ্ট্র যা খুশি করতে পারে তখন সেটা হচ্ছে আভ্যন্তরীণ। আর যখন রাষ্ট্র তার সীমারেখা পার করে অন্য রাষ্ট্রের সঙ্গে যখন কোনো রকম সন্ধি চুক্তি বা কোনো রকম যুদ্ধ মানে বা বিভিন্ন সন্ধি চুক্তি করতে পারে, সেটা কিন্তু সেই সকল ক্ষমতা বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কি সম্পর্ক স্থাপন করবে এসব কিছু কিন্তু বাহ্যিক সার্বভৌমিকতাধীন। এবার বিষয় হচ্ছে এই সার্বভৌমিকতার দুটো তিনটা বৈশিষ্ট্য একটু আমরা জেনে রাখি। সেটা হচ্ছে সার্বভৌমিকতা যেমন হচ্ছে অবিভাজ্য, মানে একে কিন্তু কখনো ভাঙা যাবে না। এই সার্বভৌমিকতা অহস্তান্তরযোগ্য, মানে এটা কখনো ইচ্ছা করলেই আমরা জানি যে আমাদের রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রবাদ, মানে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রবাদ ও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তা সত্ত্বেও কোনো অন্যান্য প্রতিষ্ঠান যে ইচ্ছা করলো, মানে ইচ্ছা করলো আর কি বলবো, ইচ্ছা করলো আর এই সার্বভৌমিকতা ক্ষমতাকে নিয়ে নিল, এটা কিন্তু নিতে পারে না। সেই কারণে বলছি এটি একটু অহস্তান্তরযোগ্য। তার মানে মোটামুটি বোঝা গেল যে সার্বভৌমিকতা সম্পর্কে মতামত। ঠিক তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে সার্বভৌমিকতা সম্পর্কে একটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে বহুত্ববাদ। তবে এই বহুত্ববাদ সম্পর্কে জানার আগে আমি বলবো যে একটু একটা দুটো লাইন অন্তত সার্বভৌমিকতা সম্পর্কে, একত্ববাদ এর সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন। একত্ববাদ বলতে কি বোঝায়? না, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বলতে অবশ্যই নিশ্চয়ই সেখানে রাষ্ট্রের চরম বা চূড়ান্ত একটা ব্যাপার-স্যাপার থাকবে, চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের একটা ব্যাপার-স্যাপার থাকবে। কিন্তু সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব কি বোঝায়? না, বহুত্ববাদ এবং সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই সেখানে চলে আসবে অস্টিনের কথা, এবং সেখানে কিন্তু রাষ্ট্রের চরম ও চূড়ান্ত এই বিষয়টিকে আরো বেশি ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু বহুত্ববাদ বলতে কি বোঝানো হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে? না, আন্তর্জাতিক ক্ষেত্রে এই বহুত্ববাদী তত্ত্বের উদ্ভব ঘটছে 1970-এর দশকে। এবং এই বহুত্ববাদী উদারবাদী তত্ত্ব, মানে বহুত্ববাদী তত্ত্ব, এই তত্ত্ব কিন্তু রাষ্ট্রবাদে অন্যান্য আরো প্রতিষ্ঠান কিন্তু গুরুত্ব পাচ্ছে, যেটা কিনা একত্ববাদীতে পায়নি। একত্ববাদীতে রাষ্ট্রই শেষ কথা বলেছে, কিন্তু বহুত্ববাদীতে কিন্তু রাষ্ট্রবাদেও অন্যান্য প্রতিষ্ঠানের কথা উঠে আসে। অর্থাৎ রাষ্ট্রবাদেও যে সমাজে অন্যান্য প্রতিষ্ঠানের গুরুত্ব থাকবে সে কথা বলাই বাহুল্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক তাত্ত্বিক আছে এই বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। যেমন তার মধ্যে অন্যতম প্রবক্তা হচ্ছে আর ও কে ওহান। আর একজন বক্তব্য হচ্ছে জে.এস. নাই। এইরকম হচ্ছে এই তত্ত্বের হচ্ছে প্রবক্তা। এবং এখানে প্রবক্তারা বলছেন যে বাস্তববাদীরা এতদিন পর্যন্ত রাষ্ট্রকেই প্রধান অঙ্গ বলে মনে করেছেন। কিন্তু বহুত্ববাদীরা কি বলছে? না, বহুত্ববাদীরা এই তত্ত্বের বিরোধিতা করেছেন, যেটা আমি প্রথমেই বললাম, যেটা একত্ববাদীরা রাষ্ট্রকেই চূড়ান্ত বলেছেন, কিন্তু বহুত্ববাদীরা বলছেন যে রাষ্ট্রবাদেও অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কিনা গুরুত্বপূর্ণ। আজকে 1970-এর দশক থেকে বিশ্ব রাজনীতি একটা আলাদা মোড়কে পাল্টে গেছে, এবং সেখানে
শুধুমাত্র যে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থাকবে সে কথা নয়, রাষ্ট্রকেন্দ্রিক বাদেও অন্যান্য দৃষ্টিকোণ থাকতে পারে এবং রাজনীতিকে ব্যাপকভাবে সেটা প্রভাবিত করেছে। সুতরাং রাষ্ট্রই যে বিশ্ব রাজনীতির একমাত্র কারক বা একমাত্র অঙ্গ হবে সেটা কিন্তু বলা চলে না। অর্থাৎ বহুত্ববাদী তাত্ত্বিক বা বহুত্ববাদ সম্পর্কে আলোচনা করতে গেলে যেটা প্রথমেই উঠে আসে যে বহুত্ববাদীদের মতে যে রাষ্ট্র ব্যতীত আরো বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আরো অন্যান্য কারক আছে যেগুলো কিনা বিশ্ব রাজনীতিতে হিংসা বা বল প্রয়োগ বা অনেক অংশে কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সহযোগিতার পথ প্রশস্ত করে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিদেশ নীতিতে সেগুলোও কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এগুলো সম্পর্কে সবকিছু সম্পর্কে একটা সম্যক ধ্যান ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও কি বলছে না, এছাড়াও অবশ্যই এক্ষেত্রে বলা চলে যে বহুত্ববাদীদের মতামত অনুসারে কোন একটি দেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন বা তৈরি বা কার্যকর বা স্বার্থ গোষ্ঠীর সঙ্গে সংযোগ রাখা একান্তভাবে আবশ্যিক। কারণ তারা বলছে রাষ্ট্রই কিন্তু শেষ কথা বলবে তা নয়, রাষ্ট্রই যে চূড়ান্ত তা নয়, বরং বরং বহুত্ববাদীরা বলছেন যে বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর ভূমিকাকে বর্তমানে অস্বীকার করা যায় না। কারণ বর্তমানে পরনির্ভরশীলতা মানে ডিপেন্ডেন্সি থিওরির গুরুত্ব অনেক বেড়েছে, মানে নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা, এবং সেক্ষেত্রে এই পরিপ্রেক্ষিতে তারা অতি জাতীয় শক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং কেবলমাত্র জাতীয় নিরাপত্তা যে গুরুত্বপূর্ণ সেটা নয়, জাতীয় নিরাপত্তা বাদেও বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অর্থনৈতিক, বিভিন্ন সামাজিক বিষয় কিন্তু আজকে রয়েছে এবং সেগুলো রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকে তোমরা দেখলে একটু বুঝবে যে নিজের কোনো একটি রাষ্ট্র আজকে বিশ্বায়নের দ্বারোদ্ঘাটনের ফলে কোনো ঘটনা আজকে কিন্তু আমাদের দেশের মধ্যে দেশের মধ্যে বা কোনো একটি রাষ্ট্রের মধ্যে কিন্তু সীমিত থাকে না, সেটা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে। তা সেইগুলো অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আজকে সন্ত্রাসবাদ বা বিশ্ব উষ্ণায়ন, আজকে এই সমস্যা কিন্তু শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষের তা কিন্তু নয়, এই সমস্যা কিন্তু পৃথিবীর প্রত্যেকটি দেশের। তাই কোনো না কোনো ভাবে প্রত্যেকটি দেশ আক্রান্ত, ফলে এই সমস্যাগুলো নিরসনের জন্য আজকে কিন্তু আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, কোনো এককভাবে পদক্ষেপ গ্রহণ করলে চলবে না। তাই বহুত্ববাদীরা আজকে কিন্তু নতুন একটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে চাইছে। সেটা কি না, প্রভাব বিস্তারের রাজনীতি বা ইনফ্লুয়েন্স পলিটিক্স, যেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ক্ষমতার রাজনীতির বিপরীত ধারণা। সেটা কিরকম না, বাস্তববাদীরা এতদিন বলেছে যে ক্ষমতার রাজনীতির কথা কিন্তু বলে গেছেন, কিন্তু তারা বলেছেন যে দেশের মধ্যে বেশিরভাগটাই কিন্তু রাষ্ট্র দ্বারা পরিচালিত। কিন্তু বহুত্ববাদীরা বলছে যদি এটা না হয়ে বিভিন্ন স্বার্থগোষ্ঠী, বিভিন্ন বেসরকারি সংগঠনকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আরো বেশি পরিমাণ কার্যকারী হতে পারে। আজকে আন্তর্জাতিক সম্পর্কের এক অভিনব তত্ত্ব গড়ে উঠেছে বহুত্ববাদী তত্ত্ব, এবং এই বহুত্ববাদী বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রের প্রাধান্যকে কিন্তু একেবারে যে অস্বীকার করে দেওয়া হয়েছে তা নয়, রাষ্ট্রের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের প্রাধান্যের পাশাপাশি অন্যান্য আরো বিভিন্ন সংগঠন আছে সেগুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলছে বারংবার বহুত্ববাদীরা। এবং সবশেষে একটু বলবো যে এই বহুত্ববাদীরা আরো তাত্ত্বিকরা সবসময় বলেছেন যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার কথা বলছে এবং সেখানে বলছে যে সহযোগিতা বা সমঝোতার মাধ্যমে যদি বিশ্ব পরিস্থিতিকে গড়ে তোলা যায় তাহলে এই বিশ্ব অনেক বেশি বাসযোগ্য গড়ে তোলা সম্ভব হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত সামরিক শক্তি রাষ্ট্রের হাতেই কুক্ষিগত থাকার জন্য এবং বর্তমান কালেও রাষ্ট্রের অস্তিত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কারণ সেই অ্যারিস্টটলের পুরনো কথা
মানে মনে পড়বে যে আ রাষ্ট্রবাদে কোনো কিছু অস্তিত্ব থাকে না। মানে উম রা যে কাজ যাই হোক না কেন সবটাই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। রাষ্ট্রবাদে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা হয়ে থাকে দেবতা না হয় পশু। মানে যা কিছুই থাকবে সবই কিন্তু এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। তাই এই বর্তমান কালে রাষ্ট্রের অস্তিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এখনো পর্যন্ত। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বল প্রয়োগের ব্যবহার সদা সর্বদাই দেখা যাচ্ছে এবং সেটা রাষ্ট্র কর্তৃক। তবে একটা কথা না বললেই চলে না, সেটা হচ্ছে বিশ্ব কূটনীতিক ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে রাষ্ট্র কিন্তু একটা আন্তর্জাতিক রোল প্লে করে। সেখানে কিন্তু বেসরকারি সংগঠনগুলির গুরুত্ব সেভাবে থাকেই না। তাই আজকে বহুত্ববাদী মানে বিভিন্ন সংগঠন এর গুরুত্ব উঠে আসলেও, বিভিন্ন সংগঠন গড়ে উঠলেও সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা পর্যন্ত বহুত্ববাদী সার্বভৌমিকতার ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্ব কিন্তু গুরুত্ব পায়। কিন্তু একটা ক্ষেত্রে যখন কিনা রাষ্ট্রের নিজস্বকতা, রাষ্ট্রের সার্বভৌমিকতা মানে রাষ্ট্র তার নিজের দিকটা যখন বিচার বিবেচনা করবে বা রাষ্ট্র যখন আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করবে, তখন কিন্তু সেই রাষ্ট্র নিজের মতো করেই গড়ে তুলতে হয়। এখানে কিন্তু অন্য কেউ এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না ক্ষমতা। এটাই হচ্ছে মূলত সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। অর্থাৎ এক কথায় সবশেষে একটু বলে রাখি, যেখানে বহুত্ববাদ বলতে যেখানে কিনা একত্ববাদরা বলেছে রাষ্ট্রর ক্ষেত্রে সার্বভৌমিকতার ক্ষেত্রে রাষ্ট্রই চরম এবং চূড়ান্ত। কিন্তু বহুত্ববাদীরা বলছেন যে সমাজে রাষ্ট্র এককভাবে যে সব ক্ষমতায় পালন করবে বা কার্যকর করবে তা নয়। রাষ্ট্রবাদেও অন্যান্য ইউনিট আছে, একক আছে যেগুলো কিনা সমাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং রাষ্ট্র মানে যেটা আজকে বিশ্বায়নের দ্বারোদ্ঘাটনের পর এই বহুত্ববাদী কিন্তু আজকে বিশেষভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এটুকুই হচ্ছে আজকের আলোচনা সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরলাম।